আসসালামু আলাইকুম। হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি আবারও রসায়নের আরেকটি ক্লাস নেব। আজকের ক্লাসটি হচ্ছে যে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয়। শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করব? আমরা এই শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয়ের সময় যদি স্থূল সংকেত জানি তাহলে আণবিক সংকেত খুব সহজেই বের করতে পারবো। আমরা আগের ক্লাসে দেখেন স্থূল সংকেত সম্পর্কে খুব সহজ পদ্ধতি আলোচনা করেছি। সেইটা যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আজকে আণবিক সংকেত নির্ণয় করতে পারবেন। স্থূল সংকেত জানলেই আণবিক সংকেত বের করা খুবই সহজ। তাহলে আমরা আগে স্থূল সংকেত বের করব, তারপরে আণবিক সংকেত নির্ণয় করব। এখন শতকরা সংযুক্তি দেওয়া থাকবে প্রশ্নে, সেখান থেকে কিভাবে নির্ণয় করব দেখেন। আণবিক সংকেত নির্ণয় করার সময় আণবিক সংকেত যখন নির্ণয় করব তখন আমাদের প্রশ্নে আণবিক ভর দেওয়া থাকবে। যদি না থাকে তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে। এখন বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের দ্বিগুণ। বাষ্প ঘনত্ব আণবিক ভরের দ্বিগুণ, অর্থাৎ আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ঠিক আছে। এখন প্রথমে স্থূল সংকেত বের করতে হবে, পরে আণবিক ভর নির্ণয় করতে হবে। প্রথমে কি করতে হবে? স্থূল সংকেত নির্ণয় করতে হবে, পরে আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর দেওয়া থাকবে প্রশ্নে, আর আমার স্থূল সংকেতের আণবিক ভর বের করতে হবে। ওকে, তাহলে দেখেন প্রশ্নে বলছে কোন যৌগে কার্বন 92.31%, হাইড্রোজেন 7.69%, ওই যৌগের আণবিক ভর 78 হলে যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। প্রশ্নে শতকরা সংযুক্তি দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেখেন প্রশ্নে অবশ্যই আণবিক ভর দেওয়া থাকবে, মানে প্রশ্নে আণবিক ভর কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের যদি না থাকতো তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকছে, আণবিক ভর হচ্ছে 78। যদি না থাকে তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে, আর আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ওকে, এখন প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ কি করতে হবে বলছে দেখেন। দ্বিতীয় ধাপে বলছে প্রথমে স্থূল সংকেত বের করতে হবে। প্রশ্নে যেটা দেওয়া আছে তার স্থূল সংকেত বের করতে হবে, পরে ওই স্থূল সংকেতে আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে দেখেন আমরা প্রশ্নের সমাধান করি। প্রথমে স্থূল সংকেত নির্ণয় করি। আচ্ছা, স্থূল সংকেত নির্ণয়ের একটি পদ্ধতি আছে, কয়েকটি স্টেপ আছে। সেই স্টেপগুলো ফলো করলে আমরা খুব সহজেই স্থূল সংকেত বের করতে পারবো। দেখেন স্থূল সংকেতের পদ্ধতিগুলো যেগুলো সেগুলো প্রথম স্টেপে বলছে মৌল সমূহের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। মৌলসমূহের শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। প্রথম স্টেপ এটা। দ্বিতীয় স্টেপ প্রাপ্ত ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সমস্ত ভাগফলকে ভাগ করা। 3 নাম্বার স্টেপ বলছে প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলোকে প্রতীকের ডান দিকে বসালে স্থূল সংকেত পাওয়া যায়। মানে যদি পূর্ণ সংখ্যা যেগুলো পাবো ভাগ করার পর সেগুলো প্রতীকের ডান দিকে বসালেই স্থূল সংকেত পাওয়া যাবে। এখন আমরা আসি, প্রথম স্টেপ কি ছিল? নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। কাকে? শতকরা সংযুক্তি। কি কার্বনের শতকরা সংযুক্তি ছিল কত? 92.31%। 92.31 ভাগ কার্বনের আর আণবিক ভর কত? পারমাণবিক ভর 12। তাহলে ভাগ করলে পাবো হচ্ছে 7.69। হাইড্রোজেন এর পার্সেন্টেজ দেওয়া আছে কত? 7.69, 7.69। ভাগ করবো কত দিয়ে? পারমাণবিক ভর কত? 1। তাহলে ফলাফল কত পাবো? 7.69। এটা হচ্ছে প্রথম স্টেপ শেষ হলো। এখন দ্বিতীয় স্টেপ কি বলছে দেখেন। প্রাপ্ত ভাগফলের মধ্যে
ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সমস্ত ভাগফলকে ভাগ করা। তাহলে প্রাপ্ত ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা আমাদের দেখতে হবে। তাহলে ভাগফল কত কত পেয়েছি দেখেন, আমরা ভাগফল পেয়েছি দুইটা। দ্বিতীয় স্টেপ যেটা ছিল সেটা বলছে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করা সমস্ত ভাগফল। এখন দুইটার মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা দেখেন, 7.69 7.69, দুইটা কি একই, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে তো সমান দুইটা যেহেতু, তাহলে কাজ করতে পারি। তাহলে কার্বন ইকুয়াল টু 7.69 ভাগ 7.69 ইকুয়াল টু 1, কত ভাগফল কত পাবো, 1। এবার হাইড্রোজেন ইকুয়াল টু কত, এটা ভাগফল পেয়েছি 7.69 ভাগ ক্ষুদ্রতম ভাগফল 7.69, ভাগফল পাবো 1। এটা আমাদের দ্বিতীয় স্টেপ শেষ হলো। এখন 3 নাম্বার স্টেপে কি বলছে দেখেন, 3 নাম্বার স্টেপে যেটা বলছে প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলোকে প্রতীকে ডান দিকে বসালে স্থূল সংকেত পাওয়া যায়। তাহলে স্থূল সংকেত সমান স্থূল সংকেত ইকুয়াল টু কার্বন পেয়েছি কত, ভাগফল 1 পূর্ণ সংখ্যা, হাইড্রোজেনের পূর্ণ সংখ্যা ভাগফল কত 1, তাহলে কত হলো CH। এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। তাহলে আমরা স্থূল সংকেত পেলাম। এখন আণবিক সংকেত কিভাবে নির্ণয় করব, যেহেতু পরবর্তী স্টেপ ছিল যে প্রথমে স্থূল সংকেত বের করতে হবে, পরে আণবিক ভর নির্ণয় করতে হবে। কার আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেত আণবিক ভর। কিন্তু আমাদের একটি কথা এখানে থেকে যায়, সেটা বলছে যে প্রশ্নে আমাদের দেখেন, প্রশ্নে কিন্তু আণবিক ভর দেওয়া আছে কত, 78। প্রশ্নে আণবিক ভর 78। এখন আমাদের যে কথাটা এখানে থেকে যায় সেটা হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর ইকুয়াল টু কার্বনের আণবিক ভর হচ্ছে 12, কার্বন 12 প্লাস হাইড্রোজেনের 1 ইকুয়াল টু কত, 13। স্থূল সংকেতের আণবিক ভর আমরা পেয়ে গেছি, এটা কত, 13। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল আণবিক ভর কত, 78। এখন যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রশ্নে উল্লিখিত আণবিক ভর স্থূল সংকেতের আণবিক ভরের সমান হলে যৌগের স্থূল সংকেতই আণবিক সংকেত। কি বললাম, যদি প্রশ্নে আণবিক ভর এবং স্থূল সংকেত আণবিক ভর সমান হয় তাহলে যৌগের স্থূল সংকেতই আণবিক সংকেত। কিন্তু এখানে প্রশ্নে ছিল আণবিক ভর 78, স্থূল সংকেতের 13, দুটা সমান না। এখন যদি সমান না হয়, যদি স্থূল সংকেতের ভর আণবিক ভরের n গুণ বেশি হয়, তাহলে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত হোল n। এখন আমাদের এখানে n এর মান কিন্তু আমরা জানি না, n এর মান বের করতে হবে। এখন যদি এই n এর মান বের করি তাহলে আণবিক সংকেত আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে দেখেন, আমরা জানি n ইকুয়াল টু যৌগের আণবিক ভর ডিভাইডেড স্থূল সংকেতের আণবিক ভর। যৌগের আণবিক ভর আমরা যেটা ছিল সেটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। তাহলে 78 প্রশ্নে দেওয়া ছিল আণবিক ভর, স্থূল সংকেত আণবিক ভর পেয়েছি 13। তাহলে 78কে যদি 13 দিয়ে ভাগ করেন তাহলে পাবো 6। তাহলে n এর মান কত পেলাম আমরা, 6। অতএব তাহলে এখন আমরা আণবিক সংকেত সমান লিখতে পারি আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত কি ছিল, CH। স্থূল সংকেত এই যে স্থূল সংকেত ছিল হচ্ছে CH, তাহলে CH আর n এর মান কত পেয়েছি আমরা, 6। এই যে 6। তাহলে আমাদের আণবিক সংকেত হলো কি C6H6। এইটাই হচ্ছে আমাদের এই যৌগের আণবিক সংকেত। তাহলে আমাদের এইরকম কোনো প্রশ্ন যদি থাকে শতকরা সংযুতি থেকে